শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। অনলাইন ক্লাসে তোমাদের সকলকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি। আমি মানবেন্দ্র বিশ্বাস, সহকারী শিক্ষক, কুলটি বালিকা উচ্চ বিদ্যালয়, ডুমুরিয়া, খুলনা। আজ আমি সপ্তম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় অনুশীলনী 2.3 হতে বাকি গাণিতিক সমস্যার সমাধানগুলো দেখাবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সেগুলো মনোযোগ সহকারে দেখবে, শিখবে এবং লিখবে। অনুশীলনী 2.3 7 নম্বর, যেটা বহু নির্বাচনী প্রশ্ন। দেখো, 3, 5, 15 এর চতুর্থ সমানুপাতিক কোনটি? তাহলে আমাদের প্রথমে সমানুপাত সম্পর্কে জানতে হবে, যেটা আমরা অনুশীলনী 2.1 হতে পূর্বের ক্লাসে জেনেছিলাম। দেখি সেগুলো স্মরণ আছে কিনা। এই সমানুপাত আসার ক্ষেত্রে আমরা প্রথমে কি করব, দুটো অনুপাত লিখব। প্রথম অনুপাতটা দেখো, কলমের দাম ইস্টু পেন্সিলের দাম 25:10। এই প্রথম অনুপাতে 25টা হচ্ছে পূর্ব রাশি আর 10টা হচ্ছে উত্তর রাশি। এর উভয়কে কি করা হলো, 5 দ্বারা ভাগ করা হলো। তাহলে কি হয়েছে, 5 5 25, 5 আর 5 দিয়ে 10 ভাগ করেছে 2, তাহলে 5:2। একইভাবে আর একটা অনুপাত লিখছিলাম, যেটা দ্বিতীয় অনুপাত, ছেলের সংখ্যা ইস্টু মেয়ের সংখ্যা 50:20। এটা হচ্ছে 50টা হচ্ছে দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি আর 20টা হচ্ছে উত্তর রাশি। এই উভয়কে কি করা হলো, 10 দ্বারা ভাগ করা হলো। তাহলে কি হচ্ছে, 50কে 10 দিয়ে ভাগ করলে কত হয়, 5, আর 20কে 10 দিয়ে ভাগ করলে 2। তাহলে এখানে লক্ষ্য করো তো, আমরা দুটো অনুপাত লিখছিলাম, এটা প্রথম অনুপাত, এটা দ্বিতীয় অনুপাত। এইটার ফলাফল, প্রথম অনুপাতের ফলাফল কি হয়েছে, 5:2। দ্বিতীয় অনুপাতের ফলাফল কি হয়েছে, 5:2, যেটা একই। তাহলে আমরা কি লিখতে পারি, এখানে উভয় ক্ষেত্রে অনুপাত দুইটি সমান। অর্থাৎ তাহলে কি লিখতে পারি, দেখো তো, 25:10 সমান 50:20 অবশ্যই লিখতে পারি, কারণ ফলাফলটা একই। তাহলে এখানে কয়টা রাশি হয়েছে, 4টে রাশি। তাহলে 4টে রাশির প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত, এই প্রথম আর দ্বিতীয় রাশির অনুপাত যেটা এইটা, আর তৃতীয় চতুর্থ রাশির অনুপাত এইটা, অর্থাৎ এইটা কি হয়েছে, পরস্পর সমান। এবং প্রত্যেক অনুপাতের রাশি দুইটি সমজাতীয় হলে, অর্থাৎ প্রত্যেক অনুপাত মানে কি, এই দুটো অনুপাত আছে। তাহলে এখানে দেখো তো, প্রথম অনুপাতে কি হয়েছে, প্রথম অনুপাতটা কি ছিল, কলমের দাম আর পেন্সিলের দাম। এই অনুপাতে কি হয়েছে, এই প্রথম অনুপাতের রাশি দুইটি কি অবশ্যই সমজাতীয়। এবং দ্বিতীয় অনুপাতের রাশিতে কি ছিল, ছেলের সংখ্যা ইস্টু মেয়ের সংখ্যা। তাহলে দ্বিতীয় অনুপাতের যে রাশি দুইটি, এটাও অবশ্যই সমজাতীয়। তাহলে এইরকম যখন হবে, তখন সেটা অবশ্যই সমানুপাত হবে। তাই সেভাবে লেখা আছে হয়েছে। দেখো, 4টি রাশির প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত এবং তৃতীয় ও চতুর্থ রাশির অনুপাত পরস্পর সমান, এবং প্রত্যেক অনুপাতে রাশি দুইটি সমজাতীয় হলে রাশি 4টি সমানুপাত তৈরি করে। আর সমানুপাতের প্রত্যেক রাশিকে সমানুপাতি বলে। সমানুপাতের প্রত্যেক রাশিকে, এই যে এই সমানুপাতটা আছে, এর প্রত্যেক রাশিকে, এই প্রত্যেক রাশিকে কি বলে, সমানুপাতি বলে। প্রত্যেক রাশিকে সমানুপাতি বলে। তাহলে আমরা কি লিখতে পারি, প্রথম রাশি ইস্টু দ্বিতীয় রাশি সমান তৃতীয় রাশি ইস্টু চতুর্থ রাশি। তাহলে ইস্টু বলে কি হয়, ভাগ দিয়ে লেখা যায়। তাহলে প্রথম রাশি ভাগ দ্বিতীয় রাশি সমান কি লেখা যায়, তৃতীয় রাশি ভাগ চতুর্থ রাশি। এইবার দেখো তো, আর গুণ করলে কি হয়, প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। তাহলে দেখো, দাগ নাম্বার 7 গাণিতিক সমস্যাটার সমাধান করা যাক। 3, 5, 15 এর চতুর্থ সমানুপাতি কোনটি? তাহলে আমরা আগের তথ্য থেকে কি বলতে পারি, চতুর্থ সমানুপাতিটা
ওই যে রাশি আছে, প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি, চতুর্থ রাশি, অর্থাৎ চতুর্থ রাশিটা বের করলেই চতুর্থ সমানুপাতি বেরোবে। তাহলে আগের তথ্য হতে আমরা কি জানছি সমানুপাতির ক্ষেত্রে? প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। তাহলে এখানে আমরা এবার মানগুলো পুট করি। দেখো তো প্রথম রাশি কত আছে? 3। চতুর্থ রাশি অর্থাৎ চতুর্থ মানটা বের করতে হবে, তাহলে ওটা লিখে দিলাম। এবার দেখো দ্বিতীয় রাশি 5 আর তৃতীয় রাশি 15। এবার আমার চতুর্থ রাশিটা বের করতে হবে। সমান সমান চিহ্ন থাকলে কি হবে? গুণটা ওই সাইডে গেলে ভাগ হবে, আর যদি যোগ থাকতো তাহলে কি হতো? বিয়োগ, বিয়োগ থাকলে যোগ আসতো। আমরা এগুলো আগেই শিখছি। তাহলে এই জায়গায় গুণ আছে 3, গুণের সম্পর্ক, সেই জন্য এই সাইডে যে ভাগ হয়েছে। তাহলে এবার কাটাকাটি করলে কি হবে? 3 5 15, 15 3 দিয়ে ভাগ করলে 5 হয়, 5 5 25। এটা হচ্ছে চতুর্থ রাশি অর্থাৎ চতুর্থ সমানুপাতি। তাহলে উত্তরটা কত আসবে? 25। তাহলে 25 দেখো তো সাথের কততে আছে? খতে। তাহলে খ, উত্তরটা হবে খ। দেখো গাণিতিক সমস্যা 8, বহু নির্বাচন। একজন দোকানদার একটি দেশলাই বক্স 1.50 টাকায় ক্রয় করে 2 টাকায় বিক্রয় করলে তার শতকরা কত লাভ হবে? তাহলে আমরা গাণিতিক সমস্যাটা পড়ে বুঝলাম এটা শতকরা। তাহলে আমরা পূর্ববর্তী ক্লাসে মানে অনুশীলনী 2.1 শতকরাটা 2.1 না 2.2তে আমরা এটা শিখছিলাম। দেখি সেটা আবার একটু স্মরণ করার চেষ্টা করি। শতকরা মানে হচ্ছে প্রতি শতে, পার্সেন্ট মানে 1/100। লাভ বা ক্ষতি নির্ভর করে সবসময় ক্রয় মূল্যের উপর। ক্রয় মূল্য মানে কেনা দাম, আর এটা হলো যখন কেনা দামটা কম থাকবে অর্থাৎ বিক্রয় মূল্য মানে বেচা দাম, বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য হলে কি হবে? লাভ হবে। অর্থাৎ যখন আমার বেচা দামটা বেশি হবে এবং কেনা দামটা কম থাকবে তখন লাভ হবে। এবং এই লাভের ক্ষেত্রে ক্রয় মূল্য কি হবে? এই সমীকরণ থেকে আমরা কি পাবো? লাভের ক্ষেত্রে এই ক্রয় মূল্য এই সাইডে গেলে কি লেখা যায়? ক্রয় মূল্য সমান কি লেখা যায়? বিক্রয় মূল্য এই যে এই সাইডে আসলে হবে বিয়োগ লাভ। তাহলে লাভের ক্ষেত্রে ক্রয় মূল্য সমান কি লিখতে পারি? বিক্রয় মূল্য বিয়োগ লাভ। আবার যখন ক্রয় মূল্য বেশি হবে অর্থাৎ কেনা দামটা বেশি হবে তখন কি হবে? কেনা দামটা বেশি বেচা দামের থেকে বেশি হলে কি হবে? ক্ষতি হবে। তাহলে কি লিখতে পারি? ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য সমান ক্ষতি। তাহলে এই সমীকরণ থেকে কি লেখা যায়? ক্ষতির ক্ষেত্রে ক্রয় মূল্য সমান কি লেখা যায়? ক্রয় মূল্যটা রেখে দেয়। তাহলে এই সাইডে বিক্রয় মূল্য কি আছে? বিয়োগ আছে, সমান সমান করে গেলে কি হবে? প্লাস হয়ে যাবে, বিক্রয় মূল্য অর্থাৎ যোগ হবে বিক্রয় মূল্য। তাহলে ক্ষতির ক্ষেত্রে ক্রয় মূল্য সমান কি লিখতে পারি? বিক্রয় মূল্য যোগ ক্ষতি। আচ্ছা, তাহলে 8 এর গাণিতিক সমস্যার সমাধানটা দেখা যাক। এখানে দেখো দেশলাই বক্সের ক্রয় মূল্য হচ্ছে 1.50 টাকা মানে কেনা দাম, আর বিক্রয় মূল্য অর্থাৎ বেচা দাম যেটা সহজে আমরা বুঝতে পারি 2 টাকা। তাহলে অবশ্যই বেচা দামটা বেশি। তাহলে কেনা দাম থেকে বেচা দাম বেশি হলে কি হবে? লাভ হবে। তাহলে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য আমার লাভ হবে। তাহলে বিক্রয় মূল্যটা কত ছিল? 2 টাকা বিয়োগ ক্রয় মূল্য 1.50 টাকা, লাভ হয়েছে 0.50 টাকা। তাহলে ওই জায়গায় আমরা কি জানছিলাম? লাভ বা ক্ষতি সবসময় নির্ভর করবে ক্রয় মূল্যের উপর। লাভ বা ক্ষতি সবসময় নির্ভর করবে ক্রয় মূল্যের উপর। তাহলে ক্রয় মূল্যটা কত ছিল? 1.50 টাকা। তাহলে এই টাকায় লাভ হয়েছে কত? 0.50 টাকা। তাহলে 1.50 টাকায় লাভ হয় 0.50 টাকা। তাহলে লাভ হয়েছে কত? 0.50 টাকা। তাহলে এই লাভটা কোন টাকার উপর নির্ভর করবে? ক্রয় মূল্যের উপর। তাহলে ক্রয় মূল্য কত আছে? 1.50 টাকা। তাহলে 1.50 টাকায়
লাভ হয় 0.50 টাকা। আর 1 টাকায় লাভ হয়, কম কম হলে কি হবে, ভাগ হলে নিচে চলে আসবে। আর শতকরা মানে কি প্রতি শতে, অর্থাৎ 100 টাকায় লাভ হয়, কি হবে, এটা গুণ হয়ে যাবে। তাহলে এটাতে কাটাকাটি করো, কাটাকাটি করলে এটা কত আসবে, 3, অর্থাৎ 100 ভাগ 3, অর্থাৎ 33.3। আর শতকরা মানে কি, এই জায়গায় কিন্তু পার্সেন্ট দেবে না, উত্তর লেখার সময় পার্সেন্ট আসবে। তাহলে লাভ 100, যেহেতু 100-100-র ভিতর বার করছি, 33.13%। তাহলে উত্তরটা কত আসবে? আচ্ছা, তাহলে দেখো গাণিতিক সমস্যা 9, যেটা বহু নির্বাচনী। একজন কলা বিক্রেতা পুঁতিহালি কলা 25 টাকা দরে ক্রয় করে, পুঁতিহালি 27 টাকা দরে বিক্রয় করলে তার 50 টাকা লাভ হয়। সে কত হালি কলা ক্রয় করেছিল? তাহলে আমরা এটা সমাধান করব। তাহলে দেখো তো এই জায়গায় কি দেখতে পাচ্ছি আমরা, ওই কলা বিক্রেতা কি করছিল, ইয়াকালি কলা কিনছিল 25 টাকা আর বিক্রি করছিল ওই হালি 27 টাকায়। তাহলে এখানে দেখাই যাচ্ছে বিক্রয় মূল্য বেশি। তাহলে কি হবে, বিক্রয় মূল্য বেশি হলে অবশ্যই লাভ হবে। তাহলে প্রতি হালিতে লাভ হয়, এটাও এক হালি ছিল, এটা এক হালি ছিল। তাহলে প্রতি হালিতে লাভ, বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, বিক্রয় মূল্য 27 টাকা, ক্রয় মূল্য 25 টাকা। তাহলে লাভ হয়েছে 2 টাকা। এই 2 টাকা লাভ হয়েছে প্রতি হালি, অর্থাৎ কত, এক হালিতে। তাহলে 2 টাকা লাভ হয় এক হালিতে। তার মোট লাভ হয়েছিল কত, 50 টাকা। তাহলে 2 টাকা লাভ হয় এক হালিতে, তাহলে 1 টাকা লাভ হয়। নিশ্চয় কম হলে কি হবে, ভাগ হবে, নিচে চলে আসবে। আর মোট টাকা কত লাভ হয়েছিল, 50 টাকা। তাহলে 50 টাকা লাভ হয়, এটা গুণে যাবে। তাহলে 50 টা বিভাগ করে কত, 25। তাহলে উত্তর আছে 25 হালি। 25 হালি কত? তাহলে গাণিতিক সমস্যা 9 দেখা যাক। বলছে নিচের রাশিগুলো দাগ টেনে মিল করো। তাহলে দেখো প্রথমটা কি বলছে, কত কি আছে, ক্রয় মূল্য বিক্রয় মূল্যের চেয়ে বেশি হলে, ক্রয় মূল্য বিক্রয় মূল্যের চেয়ে বেশি হলে, ক্রয় মূল্য মানে কি, কেনা দাম, আর বিক্রয় মূল্য মানে বেচা দাম। ধরো একজন দোকানদারের কথা চিন্তা করা যাক। দোকানদার একটা কলম 5 টাকায় কিনেছে আর বিক্রি করছে 3 টাকায়। তাহলে কি হবে, নিশ্চয়ই ক্ষতি হবে। তাহলে এখানে দেখো সেরকম হয়েছে, ক্রয় মূল্য বিক্রয় মূল্যের চেয়ে বেশি হলে তাহলে কি হবে, অবশ্যই ক্ষতি হবে। তাহলে ক্ষতি হয়। তারপরটা দেখা যাক। তারপরটা একই রকম উল্টো বলছে, ক্রয় মূল্য বিক্রয় মূল্যের চেয়ে কম হলে, তাহলে এটা কি হয়েছে, কেনা দামটা কম আছে। ধরা যাক একটা কলম 3 টাকাতে কিনছে, মানে কেনা দামটা 3 টাকা আর বিক্রি করছে 5 টাকায়। তাহলে বিক্রয় মূল্য কি হয়েছে, কেনা দাম থেকে বেচা দামটা বেশি হয়েছে। তাহলে কি হবে, অবশ্যই লাভ হবে। তারপরটা দেখো গতে কি বলছে, স্রোতের অনুকূলে সময়, স্রোতের অনুকূলে সময়, অর্থাৎ তোমরা নদী পথে কেউ চলাচল করছো লঞ্চে বা নৌকায়, দেখো স্রোত মানে নৌকা বা লঞ্চটা যেদিকে যাবে স্রোতটাও সেই দিকে যাবে। অর্থাৎ নৌকা গতিটাকে কি করবে, স্রোত কি করবে, আরো বাড়াই দেবে, তাই না? তাহলে এটা অবশ্যই সময় কম লাগবে। তাহলে স্রোতের অনুকূলে সময় কম লাগে।
পার্টিকুল স্রোতের প্রতিকূলে, অর্থাৎ নদী পথে আমরা যখন চলাচল করি লঞ্চ বা নৌকায়, অর্থাৎ লঞ্চ বা নৌকা যেদিকে যাবে স্রোত তার বিপরীত দিকে আসবে, অর্থাৎ সেই লঞ্চটা বা নৌকাটাকে কি করবে, গতিটাকে কমাই দেবে, অর্থাৎ তখন কি হবে, সময় অবশ্যই বেশি লাগে। আচ্ছা দেখো গাণিতিক সমস্যা 11 বলছে 5 জন শ্রমিক 6 দিনে 8 বিঘা জমির ফসল উঠাতে পারে। 20 বিঘা জমির ফসল উঠাতে 25 জন শ্রমিকের কতদিন লাগবে? অঙ্কটা পড়ে বোঝা যাচ্ছে এটা একটা ঐহিক নিয়মের অঙ্ক। তাহলে আমরা প্রথমে জানবো ঐহিক নিয়ম। তোমরা ছোটবেলা থেকে ঐহিক নিয়ম জানছো, তারপরও আজকে আর একটু জানা যাক। ঐহিক নিয়ম এমন একটি পদ্ধতি যেখানে প্রথমে একক বা একটির মান নির্ণয় করে তা থেকে বেশি সংখ্যা বা একাধিক মান নির্ণয় করা যায়। একটি উদাহরণ দিলে বিষয়টি তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। দেখো, মনে করো তিনটি ঝুড়িতে আম আছে 16টি, তাহলে একটি ঝুড়িতে আম আছে 3টি, আর 5টি ঝুড়িতে আম আছে। দেখো এটা ভগ্নাংশ চলে আসছে, আমরা এই জায়গায় 3টি ঝুড়িতে আম আছে 15 লিখি, তাহলে সুবিধা হবে। দেখো 15, 3 5 15, 5 5 25টি। তাহলে তাহলে দেখো এই জায়গায় আমরা তিনটি ঝুড়িতে আম আছে 15টি, এটা সরাসরি কিন্তু 5টি ঝুড়িতে যেতে পারে নাই। প্রথমে একটি ঝুড়িতে আম আছে বের করতে হয়েছে, অর্থাৎ এককের সঙ্গে যে কোনো সংখ্যার তুলনা করা যায়, সেজন্য প্রথমে একটি ঝুড়িতে আম আছে ঐহিক নিয়ম করতে গেলে প্রথমে এককের মানটা বের করে নিতে হয়। এবার দেখো সমাধানটা। দেখো 11তে 5 জন শ্রমিক 6 দিনে 8 বিঘা জমির ফসল উঠাতে পারে। 20 বিঘা জমির ফসল উঠাতে 25 জন শ্রমিকের কতদিন লাগবে? ঐহিক নিয়মে একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, প্রতি ক্ষেত্রে তো একটা মান বের করে নিতে হয়, তাছাড়া যেটা উত্তরে চাইবে সেটা হাতের ডান সাইডে রাখতে হবে, হাতের ডান সাইডে রাখতে হবে, মানে সর্বডানে রাখতে হবে। উত্তর কি চাইছে, কতদিন লাগবে, কতদিন লাগবে, তাহলে দিনটা সর্বডানে চলে আসবে। তাহলে সে প্রথম লাইনটাকে শুধু সাজাতে হবে, 5 জন শ্রমিক 6 দিনে 8 বিঘা জমির ফসল উঠাতে পারে। তাহলে এই জায়গা থেকে কোনটা আসবে, ডাইনে সর্বডানে দিন, তাহলে দিনটারে ডানে নিয়ে যাবো। তাহলে কি থেকে যাচ্ছে, 5 জন শ্রমিক 8 বিঘা জমির ফসল উঠাতে পারে 6 দিনে। আর ওই নিয়ম অনুসারে কি ছিল, প্রত্যেকটা একটা এক করে
মান বের করে নিতে হবে। তাহলে দেখো 5 জন শ্রমিক 8 বিঘা জমির ফসল উঠাতে পারে 6 দিনে। তাহলে একজন শ্রমিক 8 বিঘা জমির ফসল উঠাতে পারে কিভাবে? 5 জন শ্রমিক 8 বিঘা জমির ফসল উঠাতে পারে 6 দিনে। তাহলে সেই জায়গায় লোক সংখ্যা কমাই দিলাম, তাহলে অবশ্যই দিন বেশি লাগবে, বেশি হলেই গুণ। তাহলে 6 গুণ শ্রমিক আছে 5 হয়ে গেছে। এইবার দেখো একইভাবে সেই একজন শ্রমিক 1 বিঘা জমির পরিমাণ কমে গেছে, 1 বিঘা জমির ফসল উঠাতে কি লাগবে? অবশ্যই কম দিন লাগবে। তাহলে কি হবে? 8টা কম হলে কি হবে? ভাগ হয়ে নিচে চলে আসবে। এবার দেখো 25 জন শ্রমিক 1 বিঘা জমির ফসল উঠাতে পারে। এটা কি হয়েছিল? একজনে কি হয়েছিল? গুণ হয়েছিল। তাহলে কি হবে? 25 জনে কি হবে? ভাগ হলে নিচে চলে আসবে। তারপর দেখো এটা কি ছিল? 8 বিঘাতে কত হয়েছে? 1 বিঘা। 1 বিঘা কি হয়েছিল? 1 বিঘায় কম দিন লাগছিল, নিচে চলে আসছে। তাহলে 20 বিঘায় কি হবে? বেশি লাগবে, তাহলে গুণ হবে, উপরে চলে গেছে। এবারে দেখো কাটাকাটিটা। 5 5 25। এটাকে কাটো, 20 কে ভাগ করো, 4 5 20। আবার এটা ভাগ করলে দিয়ে 2। এবার দেখো এই 2 দিয়ে 6 ভাগ করলে কি হবে? 3। 3 মিনিট। 3। তবে আজকের মতো অনলাইন ক্লাস এখানে শেষ করছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিয়মিত সংসার টিভিতে অনলাইন ক্লাস দেখবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশায় এখানে শেষ করছি।